Welcome everyone. Today in this video we will talk about the properties of plasma membrane along with the structure of biomembrane, which was given by scientists on the basis of a study of human RBC after the discovery of electron microscope in 1950s. So let us start with properties first. Plasma membrane should be selectively permeable to both fat soluble molecule as well as water soluble molecule. অর্থাৎ আমাদের প্লাজমা মেমব্রেন যেটা আছে সেটা ইট শুড বি সিলেক্টিভলি পারমেবল, এবং সিলেক্টিভলি পারমেবল বিষয়টা কি সেটা আমরা অলরেডি জেনে এসেছি। অ্যান্ড সিলেক্টিভলি পারমেবল হবে কার প্রতি? টু বোথ ফ্যাট সলিউবল মলিকুল অ্যান্ড ওয়াটার সলিউবল মলিকুল। অর্থাৎ আমাদের কোষের যে রিকোয়ারমেন্টগুলো হয় তাহলে সেই পার্টিকেলগুলো ফ্যাটের মাধ্যমে যেতে পারে, অর্থাৎ ফ্যাটে দ্রবীভূত হতে পারে, অথবা এগুলো ওয়াটার সলিউবল মলিকুলও হতে পারে। যেমন আমরা যদি বলি ভিটামিন এ, ডি, ই, কে, তাহলে এরা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আবার যদি দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে সব ভিটামিনগুলোই তো কোষের বা সেলের ক্ষেত্রে প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে দুটোরই এন্ট্রি হওয়া উচিত। সেই জন্য বলছে প্লাজমা মেমব্রেন শুড বি সিলেক্টিভলি পারমেবল টু বোথ ফ্যাট সলিউবল মলিকুল অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ওয়াটার সলিউবল মলিকুল। নেক্সট, দেয়ার should be a variable protein and phospholipid ratio within the membrane। তাহলে আমরা যদি দেখি তাহলে প্লাজমা মেমব্রেনের মধ্যে যে মেন কম্পোনেন্ট বা মেন কম্পোজিশন আমরা দেখেছি প্রোটিন অ্যান্ড ফসফোলিপিড। তাহলে প্রোটিন অ্যান্ড ফসফোলিপিডের রেশিওটা ভ্যারিয়েবল হতে হবে, পরিবর্তনশীল হতে হবে। তাহলে পরিবর্তনশীল হতে গেলেই কিন্তু মেমব্রেনের যে পার্টিকেলগুলো অর্থাৎ প্রোটিন ফসফোলিপিডগুলোর কথা বলা হচ্ছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে, অর্থাৎ সেখানে মুভমেন্ট দেখা যাবে। অর্থাৎ মেমব্রেনের মধ্যে প্রোটিন এবং ফসফোলিপিডের ভ্যারিয়েশনটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে ইট শুড বি ডাইনামিক ইন নেচার নট স্ট্যাটিক। তাহলে এর প্রকৃতিটা কেমন হবে? ডাইনামিক, গতিশীল হবে, অর্থাৎ এটা এলাস্টিক হবে, অর্থাৎ ফ্লেক্সিবল হবে, কোয়াসি ফ্লুইড হবে। তাহলে এখানে মলিকুলগুলো মুভমেন্ট করছে, তাহলে সেখানে মেমব্রেনটা কিন্তু স্ট্যাটিক, মানে সেটা রিজিড বা জড় পদার্থের মতন হবে না, সেটা ডাইনামিক হবে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেনের মধ্যে কী কী প্রপার্টিস থাকা উচিত, এবং এর আমরা নেক্সট ভিডিওতে গিয়ে বিভিন্ন মডেল ডিসক্রাইব করব বা ডিসকাস করব ফর এক্সপ্লেনেশন অফ দ্য প্লাজমা মেমব্রেন। কিন্তু সেখানে দেখব যে অনেক মডেল দেওয়া হলেও তার মধ্যে আমরা কয়েকটা মডেল সেখানে দেখব যে তারা সবাই এই তিনটে প্রপার্টিস ফুলফিল করতে পারছে কি না। তাহলে যাদের ক্ষেত্রে ফুলফিল করবে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব, যারা ফুলফিল করবে না তাদেরকে আমরা রিজেক্ট করবো। সেই জিনিস এখানে প্রপার্টিসগুলো কী জানলাম? ইট শুড বি সিলেক্টিভলি পারমেবল টু বোথ ফ্যাট সলিউবল মলিকুল অ্যাজ ওয়েল অ্যাজ water soluble molecules, and there should be variable protein to phospholipid ratio within the membrane, and it should be dynamic in nature, not static. Clear? Now we'll see the structure of biomembrane on the basis of chemical study of human RBC. First, scientists are able to study the detailed structure of membrane after the discovery of the electron microscope in the 1950s. অর্থাৎ 1950-এর সময় যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভারি হয়েছে, then the scientists are able to study the detailed structure of membrane. প্রথম তাহলে ডিটেল স্ট্রাকচার স্টাডি করতে সক্ষম হয়েছিলেন। The structure of plasma membrane is given by chemical study of human RBC. তাহলে আমরা যে প্লাজমা মেমব্রেন স্ট্রাকচারটা যেটা দেখছি, তাহলে ফার্স্ট গিভেন বাই দ্য কেমিক্যাল স্টাডি অফ হিউম্যান আরবিসি, অর্থাৎ মানুষের রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা যেটা আছে, তাহলে সেটার ইলেকট্রন মাইক্রোস্কোপিক কেমিক্যাল স্টাডির মাধ্যমে কিন্তু প্রথম স্ট্রাকচারটা তারা দিয়েছিলেন। তাহলে দিস স্টাডিজ শো দ্যাট, তাহলে এই স্টাডিজের মধ্যে সেই প্রপার্টিজ প্লাজমা মেমব্রেনের যেগুলো বলা হয়েছে বা যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে যে পয়েন্টগুলো আমরা দেখাচ্ছি সবই কিন্তু এনসিআরটি ওরিয়েন্টেড, অর্থাৎ এনসিআরটিতে যে পয়েন্টগুলো উল্লেখ করা আছে সেগুলি আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। So, the chemical studies of human RBC showed that cell membrane is made up of lipid, and the lipids are arranged in bilayer. তাহলে এখানে কি বলছে যে আমাদের সেল মেমব্রেন যেটা আরবিসি সেটা লিপিড দ্বারা তৈরি, এবং সেই লিপিডস আর অ্যারেঞ্জ ইন বাইলেয়ার। তাহলে লিপিডগুলো কি বাইলেয়ারে অ্যারেঞ্জ হয়ে আছে। তারপরে যদি আমরা দেখি লিপিডস বাইলেয়ার অ্যারেঞ্জ ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য পোলার হেড ফেসেস টুয়ার্ডস দ্য আউটার সাইড অ্যান্ড দ্য নন পোলার হাইড্রোফোবিক টেল ফেসেস টু ইচ আদার। তাহলে আমরা যদি দেখি প্রথমে একটা ফসফোলিপিড মলিকুল যদি বা লিপিড মলিকুল আমরা দেখি, তাহলে লিপিড মলিকুলের একটা হেড পার্ট থাকে, একটা টেল পার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের হেড পার্ট, এবং এখানে যদি আমরা দেখি তাহলে এই পার্টটা হচ্ছে টেল পার্ট। তাহলে হেড পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ তার জলের প্রতি আকর্ষণ আছে, সেই জন্য বলা হচ্ছে হাইড্রোফিলিক এন্ড, বা এটাকে আমরা পোলার এন্ড বলতে পারি। এবং টেল পার্টটা হচ্ছে
যেটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ তার জলের প্রতি ফোবিয়া আছে, ভয়, সেখান থেকে হাইড্রোফোবিক টার্মটা এসছে। তাহলে হাইড্রোফোবিক টেল, তাহলে সেটাকে বলা হচ্ছে নন পোলার টেল। তাহলে তারা এমনভাবে অ্যারেঞ্জ হচ্ছে, তাহলে আমরা যদি এখানে লিপিডের বাইলেয়ারটা ফর্মেশন করি, তাহলে এখানে হচ্ছে আমরা লিপিডগুলোকে যদি ড্র করে দেখাই, তাহলে এটা হচ্ছে আমরা একটা লেয়ার ফর্মেশন করি, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ লিপিড। তাহলে এখানে হাইড্রোফিলিক হেড এবং এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল। এবং যে যখন বাইলেয়ার ফর্মেশন করছে, তাহলে আমরা আরও একটা লিপিড লেয়ার ফর্মেশন করে দেখাবো। এবং দে অ্যারেঞ্জ সাচ এ ম্যানার দ্যাট দেয়ার হাইড্রোফিলিক হেড, তাহলে এই যে হাইড্রোফিলিক হেড যেটা আছে, তাহলে এটা কোন দিকে ফেস করে আছে, ফেসেস টুয়ার্ডস আউটসাইড, অর্থাৎ দ্য লিপিড বাইলেয়ার অ্যারেঞ্জ ইন সাচ এ ম্যানার দ্যাট হাইড্রোফিলিক হেড ফেসেস টুয়ার্ড দ্য আউটসাইড, তাহলে আউটসাইডের দিকে আছে। এবং তারপরে যদি দেখা যায় যে তাদের হাইড্রোফোবিক এন্ড যেটা আছে, তাহলে তারা কী হচ্ছে, ফেসেস টু ইচ আদার, তাহলে একে অপরের কাছাকাছি অবস্থান করছে। তাহলে হাইড্রোফিলিকগুলো আউটসাইডে হয়ে গেলে অটোমেটিক তাদের টেলগুলো সামনাসামনি অবস্থান করবে। সেই জন্য বলা হচ্ছে লিপিড বাইলেয়ার অ্যারেঞ্জ ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য পোলার হেড ফেসেস টুয়ার্ড দ্য আউটার সাইড অ্যান্ড দ্য নন পোলার আর হাইড্রোফোবিক টেল ফেসেস টু ইচ আদার। নেক্সট, লিপিড কন্টেন্ট অফ দ্য মেমব্রেন ইজ মেনলি ফসফোলিপিডস, যেটা আমরা বলছিলাম এখানে যে লিপিড মেন কম্পোজিশন যেটা আছে বাইলেয়ারে অবস্থান করছে এবং এমনভাবে অবস্থান করছে যে তাদের হেডগুলো বাইরের দিকে থাকবে, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক টেলগুলো ভিতরের দিকে থাকবে। এবং এখানে যে লিপিডটা থাকে সেই লিপিডটা মেনলি হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ লিপিডের সঙ্গে ফসফেট যুক্ত আছে বলে এখানে বলা হচ্ছে ফসফোলিপিড। Along with lipid, this membrane also possesses প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, অর্থাৎ এই মেমব্রেনের মধ্যে লিপিড ছাড়াও তাহলে কেমিক্যাল স্টাডিতে আর কি দেখলেন যে সেখানে প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটও প্রেজেন্ট আছে। অ্যান্ড প্রোটিন টু লিপিড রেশিও ইজ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট সেল টাইপস, অর্থাৎ বিভিন্ন কোষের ক্ষেত্রে কিন্তু প্রোটিনের সঙ্গে ফসফোলিপিডের এই রেশিওটা কিন্তু ভ্যারিয়েবল। তাহলে এটা এমনি একটা সেলের ক্ষেত্রেও ভ্যারিয়েবল হয়, কারণ সেখানে সেই মলিকুলগুলো যেতে মুভমেন্ট করে। আর যদি আমরা দেখি যে বিভিন্ন সেল টাইপের ক্ষেত্রে কিন্তু প্রোটিন এবং ফসফোলিপিডের রেশিওটা ভ্যারিয়েবল, অর্থাৎ কত পার্সেন্ট প্রোটিন থাকবে বা কত পার্সেন্ট ফসফোলিপিড থাকবে সেটা ভ্যারিয়েবল। এবং আমরা যেহেতু হিউম্যান আরবিসির কেমিক্যাল স্টাডির আমরা সেই ফিচার্সগুলো দেখছি, তাহলে সেখানে হিউম্যান আরবিসির ক্ষেত্রে যদি দেখা যায় রেশিওটা প্রোটিন টু ফসফোলিপিড 52:1:40, অর্থাৎ এখানে 50% প্রোটিন থাকবে, 40% লিপিড থাকবে, এবং আদার্স যেটা আছে সেটা কার্বোহাইড্রেট বা আদার্স মলিকুল প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে যে ফিচার্সগুলো আমরা দেখলাম, তাহলে সেল মেমব্রেন লিপিড দ্বারা ফর্মেশন এবং সেটা বাইলেয়ার ফর্মেশন করেছে। দেয়ার ইন সাচ এ ম্যানার দ্যাট দেয়ার হেড ফেসেস টুয়ার্ডস দ্য আউটসাইড অ্যান্ড দেয়ার টেলস ফেস টু ইচ আদার, তাহলে হেডগুলো হচ্ছে হাইড্রোফিলিক এবং টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এখানে একটা হাইড্রোফোবিক কোট তৈরি করছে, তাহলে এটা হচ্ছে হাইড্রোফোবিক রিজিয়ন। তারপরে যদি দেখা যায় যে এখানে লিপিডের সাথে সাথে মানে লিপিড যেটা পাওয়া গেছিলো সেটা ফসফোলিপিড, এবং লিপিডের সাথে সাথে আমরা কী পেয়েছি যে সেখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রেজেন্ট আছে। এবং এই মেমব্রেনের মধ্যে প্রোটিন এবং ফসফোলিপিডের রেশিওটা ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট সেল, অর্থাৎ বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম। আমরা আরবিসির ক্ষেত্রে কী পাচ্ছি, এই রেশিওটা প্রোটিন 52% থাকবে অ্যান্ড আমাদের লিপিড 40% থাকবে, সঙ্গে আদার্স কার্বোহাইড্রেট বা অন্য কিছু থাকছে। এটা যদি আমরা অন্য লিভার সেল বা অন্য কিছু সেল মেমব্রেন স্টাডি করি সেক্ষেত্রে কিন্তু তার রেশিওটা ডিফারেন্ট হবে। সেই জন্য বলা হচ্ছে প্রোটিন টু লিপিড রেশিও ইজ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট সেল টাইপ। বিভিন্ন কোষের ক্ষেত্রে কিন্তু এই রেশিওটা প্রোটিন বা ফসফোলিপিড কতটা থাকবে সেই রেশিওটা কিন্তু ভ্যারিয়েবল। মেমব্রেন প্রোটিন ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল প্রোটিন, অর্থাৎ মেমব্রেন প্রোটিন যেগুলো বলা হয়েছে লিপিডের সঙ্গে সঙ্গে প্রোটিনও থাকে, তাহলে সেই প্রোটিনগুলোকে আমরা ক্লাসিফাইড করেছি বা তারা ক্লাসিফাইড করেছিলেন ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল প্রোটিনে। তাহলে যে প্রোটিনগুলো লিপিড বাইলেয়ারের মধ্যে পার্শিয়ালি আর টোটালি এমবেডেড থাকবে বা বারিড থাকবে, রোপিত থাকবে, তখন তাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এবং যেগুলো লিপিড বাইলেয়ারের সারফেসে থাকবে তাদেরকে বলা হয়েছে পেরিফেরাল প্রোটিন। এবং লিপিড বাইলেয়ারের সারফেসে যে প্রোটিনগুলো থাকে তারা লিপিডের যে ফসফোলিপিডের হেড তার সঙ্গে লুজলি অ্যাটাচ থাকবে। তো পেরিফেরাল প্রোটিনস লাই অন দ্য সারফেস অফ দ্য মেমব্রেন, সেই জন্য বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন যারা তারা কী হচ্ছে আমাদের সেই মেমব্রেনের সারফেসে লাই বা সেখানে অবস্থান করবে। অ্যান্ড ইন্টিগ্রাল প্রোটিনস আর পার্শিয়ালি আর টোটালি এমবেডেড ইন দ্য মেমব্রেন, ইন্টিগ্রাল প্রোটিন যারা হবে তারা টোটালি আর পার্শিয়ালি এমবেডেড হবে, রোপিত থাকবে উইদিন দ্য মেমব্রেন। তাহলে আমরা এখানে সেই মেমব্রেনের স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমরা ব্ল্যাক কালার দিয়ে যে রাউন্ড শেপগুলো দেখেছি এটা হচ্ছে ফসফোলিপিডের হেড, তাহলে সেটা দুটো লেয়ার ফর্মেশন করেছে, ফলে হেডগুলো আউটসাইডে আছে। এবং গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে তাদের টেল, তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক কোর।
তাহলে হেডগুলো আউটসাইডে আছে এবং টেলগুলো ইনসাইডে আছে, ফলে এখানে হাইড্রোফিলিক টেলগুলো হাইড্রোফোবিক কোর ফর্মেশন করেছে। তাহলে এখানে আমরা দুটো লেয়ার ফর্মেশন করেছে, তাহলে লিপিড বাইলেয়ারের সেই অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে যে হেডগুলো বাইরে থাকবে, টেলটা ভিতরে থাকবে। তাহলে লিপিড বাইলেয়ার ফর্মেশন হয়ে গেছে। তাহলে লিপিড বাইলেয়ারটা রেগুলার না, তার মধ্যে প্রোটিনের অবস্থান আমরা দেখতে পাবো। তাহলে ভিতরে যে প্রোটিনগুলো আছে তাদেরকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে তারা কমপ্লিটলি মেমব্রেনটাকে ভেদ করতে পারে, অথবা তারা পার্শিয়ালি কিন্তু তার মধ্যে এমবেডেড থাকতে পারে। সেই জন্য বলা হয়েছে যে ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে তারা, আর পার্শিয়ালি আর টোটালি এমবেডেড উইদিন দ্য লিপিড বাইলেয়ার অর দ্য মেমব্রেন। তাহলে মেমব্রেনের মধ্যে বা লিপিড বাইলের মধ্যে যেগুলো রোপণ করা থাকবে তাদেরকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তারা পার্শিয়ালি রোপণ করা থাকতে পারে অথবা টোটালি এমবেডেড কন্ডিশনে কিন্তু থাকতে পারে। আর সারফেস প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন যেগুলো, সেগুলো বলা হচ্ছে মেমব্রেনের বোথ সাইডে। তাহলে সেটা কোষের বাইরের দিকে এবং ভিতরের দিকে, অর্থাৎ ইনসাইড দ্য সেল অ্যান্ড আউটসাইড দ্য সেল। তাহলে সেখানে কিন্তু সারফেস প্রোটিনগুলো থাকবে। তাহলে সারফেস প্রোটিনগুলোকে বলে যে পেরিফেরাল প্রোটিন। তাহলে এখানে আমরা আউটসাইডে দেখিয়েছি এবং এটা ইনসাইডেও দেখিয়েছি। ফলে মেমব্রেনের বোথ সাইডে কী থাকছে, প্রোটিন থাকছে, সেটাই হচ্ছে সারফেস প্রোটিন। এবং একই সঙ্গে এখানে কার্বোহাইড্রেটের চেন যুক্ত থাকবে। আমরা বলেছি যে লিপিড থাকে, লিপিডগুলো ফসফোলিপিড, সঙ্গে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকবে। প্রোটিন তাহলে আমার সারফেস প্রোটিন যেগুলো আউটসাইডে বা সারফেসের লাই কন্ডিশনে থাকছে, এবং ইন্টিগ্রাল প্রোটিন যেটা পার্শালি বা টোটালি এমবেডেড থাকছে। আর সঙ্গে কার্বোহাইড্রেট থাকবে। তাহলে সেই কার্বোহাইড্রেটগুলো মেনলি হচ্ছে অলিগোস্যাকারাইড চেন, অর্থাৎ শর্ট কার্বোহাইড্রেটের চেন থাকবে। তাহলে সেইগুলো আমরা এখানে দেখেছি। তাহলে সেইটা লিপিডের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। লিপিডের সঙ্গে কানেক্টেড থাকলে সেই কার্বোহাইড্রেটটা তখন তাকে বলা হবে গ্লাইকোলিপিড, এবং যখন ওই কার্বোহাইড্রেট চেন বা অলিগোস্যাকারাইড চেনগুলো প্রোটিনের সঙ্গে যুক্ত হবে তখন তাকে আমরা গ্লাইকোলিপিড না বলে তখন তাকে বলা হবে গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা লিপিডের সঙ্গে কানেক্ট হলে গ্লাইকোলিপিড এবং প্রোটিনের সঙ্গে কানেক্টেড হলে গ্লাইকোপ্রোটিন। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ বায়োমেমব্রেন গিভেন বাই দ্য স্টাডি অর কেমিক্যাল স্টাডি অফ হিউম্যান আরবিসি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে মেমব্রেন প্রপার্টিজ সম্পর্কে যে ইনফরমেশানটা দিলাম সেটা, এবং একই সঙ্গে এনসিইআরটিতে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে বায়োমেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কিত, এবং যেটা পাওয়া গেছিলো হিউম্যান আরবিসির কেমিক্যাল স্টাডির পরে আফটার দ্য ডিসকভারি অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। থ্যাংক ইউ সো মাচ।